স্বাগত জানাচ্ছি আজকের ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ক্লাসে। আমরা পাইথনের বেসিসে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখব। এবং ওয়েব ডেভেলপমেন্টে আসলে অনেক কিছুই রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই কার্যকরী। তো আজকে আমরা শুরু করব ওয়েব ডেভেলপমেন্টের কিছু বিষয়, এবং আমরা আজকে থিওরিটিক্যাল করার প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। তো একটা প্রেজেন্টেশন এখানে আপনাদের জন্য, যে কী কী রয়েছে আমরা রিক্যাপ করব, যে কী কী রয়েছে না রয়েছে সেই বিষয়গুলো একটু খেয়াল করব, যে কোন কোন বিষয়গুলো আমরা পাইথনে করার চেষ্টা করেছিলাম। পাইথনের প্রথম যে জায়গাটা আমাদের চিন্তা করতে হবে, যে আসলে পাইথন দিয়ে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টে যাচ্ছি, তো এটার মূল উদ্দেশ্যটা কী, এবং এখানে আমাদের মানে ডিফারেন্সটা কী। অনেকেই পাইথনে যাওয়ার আগ্রহী করেন যে পাইথনে কাজ করব। তো পাইথনে কাজ করার জন্য আপনারা যখন আগ্রহী হবেন, অবশ্যই আপনাদেরকে জানতে হবে পাইথন কেন অন্য ল্যাঙ্গুয়েজগুলোর চেয়ে ডিফারেন্ট। অবশ্যই আমরা জানি যে সুপার ফাস্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেটা আমরা সবাই জানি, কিন্তু পাইথনে সবাই আগ্রহী হই কী জন্য। তো এখানে 4টা বিষয় রয়েছে। 4টা বিষয় সম্পর্কে আমরা আগে একটু জানি। আমরা নিচ থেকে শুরু করি। সাপোর্ট মোস্ট অফ লাইব্রেরিজ। আমরা যে ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, বা যে আমরা আইওটি নিয়ে কাজ করতে চাই, কিংবা আমরা ডাটা সায়েন্স নিয়ে কাজ করি, অথবা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, এমনকি আমরা রোবোটিক্স নিয়েও যদি কাজ করি, সেখানে আমাদের যত ধরনের লাইব্রেরি প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই পাইথন সাপোর্ট করে। অর্থাৎ পাইথন যেহেতু ওপেন সোর্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে, তো পাইথনে যাতে সাপোর্ট করে এই ধরনের প্যাকেজগুলোই বানানো হয়, লাইব্রেরিগুলোই বানানো হয়। তো এই জন্যই বলা হয়েছে যে সাপোর্ট মোস্ট অফ লাইব্রেরিজ। তাই আমরা এরপরে দেখি, আমরা এর একটু উপরে যাই। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স প্রোগ্রাম পোর্টেবিলিটি। তো আমরা অ্যাডভান্স প্রোগ্রাম পোর্টেবিলিটি বলতে আসলে কি, এটা থেকে এটুকু বোঝার চেষ্টা করব যে আসলে অ্যাডভান্স প্রোগ্রাম পোর্টেবিলিটির মধ্যে যে আমরা হাই লেভেল কনসেপ্টগুলো কী রয়েছে, লো লেভেল কনসেপ্টগুলো কী রয়েছে, হাই লেভেলের কোন কোন বিষয়গুলো আমরা এখানে ডেভেলপ করার চেষ্টা করি, এবং আমরা কি কি কন্ট্রোল প্রোগ্রাম তৈরি করি, এবং আমাদের অ্যাডভান্সড যে সিস্টেম বা সাপোর্টিং যেগুলো দরকার হয় সেগুলো কী ধরনের হয়, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানি। এবং এখান থেকে জানার ফলে আমরা দেখতে পাই যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজদের চাইতে পাইথনে অনেকটা বেটার, এবং সব কিছুই ইজিলি আমরা করতে পারি। এই জন্যই পাইথনের সাথে জাভা বলি, আমরা সি শার্প বলি, বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, সমস্ত কিছুর চাইতে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা কাজ করতে পারি, এবং খুব ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ যে কোনো দিকে আমরা মুভ করতে পারি। আমরা ডেস্কটপ ডেভেলপ করতে পারি, আমরা ওয়েব ডেভেলপমেন্টে যেতে পারি, আমরা ডাটা সায়েন্সে যেতে পারি, আমরা ডিপ লার্নিং বা মেশিন লার্নিংও আমরা কাজ করতে পারি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কাজ করতে পারি। তো এগুলো সমস্ত কিছুর জন্য যে সমস্ত লাইব্রেরি রয়েছে, এবং সেই লাইব্রেরিগুলোর উপরে বেস করে আমরা যে প্রোগ্রাম রিভিউ, তারপর অ্যাডভান্সমেন্ট যা কিছু রয়েছে, সেই সমস্ত কিছুই আমরা এখানে পেয়ে থাকি। এই জন্যই আসলে যেমন আমি পাইথনের সাথে ইন্টিগ্রেট বা ইমপ্লিমেন্ট করতে পারি, আমি সি শার্প বা C++কেও আমি ইমপ্লিমেন্ট করে কাজ করতে পারি, এমনকি তাদের লাইব্রেরিগুলোকেও আমরা ব্যবহার করতে পারি একটা কম্পাইলারের মাধ্যমে। আবার জাভার লাইব্রেরিগুলোকেও আমরা ব্যবহার করতে পারি একটা কম্পাইলারের মাধ্যমে। সো দ্যাটস ওয়াই পাইথন ইজ ডিফারেন্ট। ডেভেলপার প্রোডাক্টিভিটি বলতে আমরা বুঝি যে আমরা কী ধরনের কম্পাইলার ব্যবহার করছি, এবং সেই কম্পাইলারগুলোর মধ্যে থেকে আমরা কী ডেভেলপ করার চেষ্টা করি। ডেভেলপার প্রোডাক্টিভিটি হচ্ছে এরকম যে পাইথন অনেক মানে একই ধরনের বা কম্পাইলার বা একই ধরনের প্রোডাক্টিভিটি অনেকভাবে কম্পাইল করার চেষ্টা করে, বা আমরা আউটপুটের কথাই যদি চিন্তা করি, সেই আউটপুটগুলোকে ভিন্ন ভিন্নভাবে হয়তো আমাদের প্রয়োজন হতে পারে। তো একই জিনিসকে যখন আমরা ভিন্ন ভিন্নভাবে কম্পাইল করার চেষ্টা করব, তখন সে এই ধরনের কম্পাইলারগুলোকে বুস্টিং করে, বা আমাদের যে প্রোডাক্টিভিটি বা আউটপুট দরকার হয় সেটাকে সে ঠিকমতো বুস্ট করতে পারে।
এখন আমরা অলরেডি আমাদের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কিছু কাজ করছিলাম, তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সামান্য একটু ভুলের কারণে আমরা পাইথন থেকে কোনো আউটপুট পাচ্ছিলাম না। তো এই ধরনের কিছু বিষয়গুলো তো রয়েছে, প্লাস আমরা সি প্লাস প্লাস জাভার সাথেও আমরা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন কম্পাইলারের মাধ্যমেও কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটির জায়গাটা আরও বেটার ডেভেলপ করা পসিবল হয়। তারপর রয়েছে বেটার বেটার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। বেটার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আমরা চিন্তা করি যে আসলে এটা কি। পাইথনে আমরা তিনভাবে কাজ করতে পারি, 3 থেকে 4 ভাবে বা পাঁচ ধরনের টেস্টিংয়ের কাজ করতে পারি। তো টেস্টিংয়েরগুলো হচ্ছে অটোমেটেড হতে পারে, আমরা ম্যানুয়াল টেস্টিংও করতে পারি, আমরা ইউনিট টেস্টও করতে পারি, আমরা ইন্টিগ্রেশন টেস্টও করতে পারি, আবার আমরা কোনো একটা টেস্ট ব্যবহার করতে পারি। তো পাইথনে এই ধরনের অনেকগুলো টেস্টিং টেস্টিং ডিপ্লয়মেন্ট রয়েছে, টেস্টিং ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম রয়েছে, যেগুলোর কারণে আমাদের জন্য খুবই সহজ হয় যে আমরা আসলে যখন টেস্ট করব, কারণ একজন সফটওয়্যার টেস্টারের জন্য আমাদেরকে প্রচুর খরচ করতে হয়। যারা পাইথন ডেভেলপমেন্টে কাজ করে তারা আসলে নিজেরাও এই টেস্টিংয়ের কাজটা নিজেরাই করে রাখে। তো এই জন্য বেটার যদি পাইথনে কাজ করি, আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সটাও আমরা মোটামুটি একটা লেভেলটাকে ক্রিয়েট করতে পারবো। তবে এখনও লেভেলটা আসলে আরও অনেক দূর যেতে হবে আমাদের। যেমন পাইথনে কিন্তু যত কাজই হোক না কেন সমস্ত কিছুকেই আমরা একটা মেথড হিসেবে ধরে রেখেছি। হায়ার স্ট্যান্ডার্ডে আসলে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি, যতক্ষণ পর্যন্ত আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ে আরও বেটার কিছু করতে না পারবো পাইথন প্রোগ্রামিং করে। আর বিভিন্ন দেশে বিভিন্নভাবে আসলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ব্যবহার করা হচ্ছে, এবং কেউ কেউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে সেগুলো দিয়ে মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স এগুলোতে কাজ করছে অনেকে। এবং পাইথনের সাথে হয়তো তারা একটা ইন্টারফেস ক্রিয়েট করে বা একটা এপিআই ডেভেলপ করেই কাজ করার ব্যবস্থা করছে। তো এই ধরনের কাজগুলো আমরা আস্তে আস্তে দেখব আশা করি। তো এরকম অনেক কিছুর কারণেই আসলে পাইথন ডিফারেন্ট। আর পাইথন ডিফারেন্ট হওয়ার এই কারণগুলো আমরা আরও যখন ভিতরে ঢুকবো ওয়েব ডেভেলপমেন্টে, আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপের আমাদের খুব বেশি কিছু করার ছিল না, কারণ আমাদের লাইব্রেরির অনেক কিছু লাইব্রেরির অনেক কিছুই আমাদের জন্য আসলে পরিপূর্ণ ছিল না। আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করতে যাব, তখন ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যে টুলসগুলো রয়েছে সেই সেই মানে ডেভেলপার প্রোডাক্টিভিটির কথা বলছি বা আমরা লাইব্রেরির কথা বলছি, তো সেগুলো কিন্তু অনেকটা রিচ। জাভা সি#, আমরা সেগুলো রিচ কিছু লাইব্রেরি পেয়ে থাকি যা পাইথনে নেই। কিন্তু আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা আমরা কনসোলে কাজ করব, আমরা যে কোনো ধরনের প্রোগ্রামিং নিয়ে কাজ করব যখন না, বা অ্যাডভান্সড প্রোগ্রামিং নিয়ে যখন কাজ করব, তখন আসলে পাইথনের বিকল্প এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। পাইথনের বিকল্প যাবে না, আমরা জাভাতেও অনেক কাজ করতে পারি। পাইথনের যত কাজ রয়েছে সেটা আমরা জাভাতেও করতে পারি, কিন্তু জাভার সাথেও পাইথন কাজ করতে পারে, যেটা জাভার নিজস্ব কম্পাইলার একটা ক্রিয়েট করা রয়েছে, যেমন জাইথন। আমরা পাইথনের জন্য আসলে জাভা একটা কম্পাইলার ক্রিয়েট করে দিই, পাইথন এবং জাভাকেও একসাথে কাজ করানোর সুযোগ পাই। তো এই সুযোগটা আসলে জাভার সব কিছুতে নাই। জাভা দিয়ে আমরা পিএইচপি, জাভার সাথে পাইথন, জাভার সাথে সি++, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু জাভার সাথে হয়তো আমরা সি# নিয়ে কাজ করতে পারবো না। জাভার সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো নিয়েও কাজ করতে পারবো না, এবং কাজ করার ধরনও হয়ে যাবে ভিন্ন। এবং আমাদের প্ল্যাটফর্ম বা আমাদের যে এনভায়রনমেন্টটা প্রয়োজন হবে জাভা নিয়ে যখন ডেভেলপমেন্টে কাজ করব, তখন কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্যই আমাদেরকে একটা মানে জাভার সাথে আমরা যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাহলে অনেক কিছুই আমাদের জানতে হবে। আর জাভাতে অবশ্যই জাভাতে জাভার লাইব্রেরিটা অনেক রিচ। তো জাভার লাইব্রেরি রিচ করা হয়েছে শুরুর দিকে, জাভার লাইব্রেরিটা রিচ করা হয়েছে শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। এরপরে আস্তে আস্তে আমরা আইওটি ডেভেলপমেন্ট, লার্নিং, ডাটা সায়েন্স, ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও সে কিছু কাজ করেছে।
তো পাইথনের আবার বিষয়টা হচ্ছে পাইথনের ফোকাসটাই ছিল এরকম যে পাইথন মেশিন লার্নিংয়ের উপরেই আসলে কাজ করবে, মেশিন লার্নিং বা মেশিন বেসড কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা আইওটি যখন করি রাসবেরি পাই ব্যবহার করি, এবং রাসবেরি পাই ব্যবহার করার কারণটাই হচ্ছে যে মানে পাইথন দিয়েই যাতে আমরা এটা একটা সলিউশন আমরা যে কোনো ধরনের ডিভাইসের সাথে কাজ করতে পারি। তো পাইথন এই জন্যই ডিফারেন্ট। আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, আসলে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, তার তিনটা মেজর পার্ট রয়েছে। আমরা সেই তিনটা মেজর পার্ট দেখতে পাচ্ছি, যে ফ্রন্ট এন্ড, মিডল আর ব্যাক এন্ড। আমরা যে কাজটা দেখতে পাই সেটা হচ্ছে যে এটা প্রেজেন্টেশন লেয়ার। ফ্রন্ট এন্ডে আমরা যখন আসি তখন এটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের আসলে কাজ কী? যেমন আমি এখানে আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে এসেছি পাওয়ার পয়েন্টে। তো এই প্রেজেন্টেশনটা তৈরি করছি, কিন্তু আমি কথা বলছি, আমার যে কথাটা, এবং সেটা হচ্ছে ব্যাক এন্ড। আমার যে কথাটা সেটাকে বলা হচ্ছে ব্যাক এন্ড, যেটা আমরা ডাটা স্টোর এবং অ্যান্ড এক্সিকিউট কোড হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ আমার যে সাউন্ডটা বা ভয়েসটা সেটা এক্সিকিউশনে আনছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাক এন্ড। আর মিডল ওয়্যারটা হচ্ছে আপনারা এখন যে ইউটিউব দেখছেন বা ইউটিউব লাইভ, বা আমি যে টুলসগুলো ব্যবহার করছি, তো আমার কাজটা হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারের সাথে আমি বক্তা এবং এক্সিকিউটরের সাথে একটা ইন্টারফেস তৈরি করার যে সিস্টেমেটিক ওয়ে, সেটাই হচ্ছে মিডল ওয়্যার। এটাকে আরেকটু সহজভাবে যদি আমরা বলি, মিডলওয়্যার হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে করার জন্য একটা অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমার ফ্রন্ট এন্ডে যদি একটা এটা ক্লাস হয়, ব্যাক এন্ডে যদি এটা ক্লাস হয়, তাহলে মিডলওয়্যার আমার একটা ক্লাস হিসেবেই এটার সাথে কানেক্ট হবে, এবং ফ্রন্ট এন্ডের সাথেও কানেক্ট থাকবে, ব্যাক এন্ডের সাথেও কানেক্ট থাকবে, যাতে সে ব্যাক এন্ড থেকে কোনো রিকোয়েস্ট প্রসেসিং যদি ফ্রন্ট এন্ডে প্রসেস করানোর জন্য পাঠাতে হয়, তাহলে আমরা মিডলওয়্যার ব্যবহার করে এটা করতে পারি। আবার ফ্রন্ট এন্ডেরও যদি ব্যাক এন্ড থেকে কোনো হয়, সেটাও মিডলওয়্যার ব্যবহার করে আমরা করতে পারি। আবার মিডলওয়্যার ছাড়াও আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকি। মিডলওয়্যার ছাড়া করে থাকি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা আমাদের জন্য খুব ইজি দিচ্ছে। যেমন পিএইচপিতে আমরা খুব ইজিলি করতে পারি, যে আমাদের মিডলওয়্যারটা সবসময় প্রয়োজন নাও হতে পারে। মিডলওয়্যারটা সবসময় প্রয়োজন নাও হতে পারে। তো মিডলওয়্যারকে বলাই হচ্ছে যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে একটা পার্ট এবং কানেক্টিভিটি পার্ট। তো আমরা একটু দেখি যে আমাদের আসলে ওয়েব অ্যাপ্লিকেশন যে তৈরি করব, সেক্ষেত্রে একটা ফাংশনাল একটা ডায়াগ্রাম আমরা দেখি। এই ফাংশনাল ডায়াগ্রাম বলছে কোনো একজন ইউজার যখন একটা ওয়েব সার্ভারকে, আমাদের যে ওয়েবসাইটগুলো হবে সেটা একটা সার্ভারে থাকবে, সেই সার্ভারকে বলা হচ্ছে ওয়েব সার্ভার। যেহেতু আমরা ওয়েবসাইট ডেভেলপ করতে যাচ্ছি, তো সেই ওয়েব সার্ভারে যখন সে কানেক্ট হবে, অর্থাৎ সে যখন ল্যাপটপ বা পিসি বা আমরা মোবাইল থেকেও যখন কোনো সার্ভারের সাথে কানেক্ট হতে চাই বা কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতে চাই, সেই কানেক্টিভিটিটা আসলে ওয়েব সার্ভারের সাথেই হয়। যখন ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করা হয় এবং আমার রিকোয়েস্টটা হচ্ছে যে আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই, তখন ওয়েব সার্ভার করছে কি, আমার যে অ্যাপ্লিকেশন কোড রয়েছে সেই অ্যাপ্লিকেশন কোডে আমার রিকোয়েস্টটাকে নিয়ে যাওয়ার পরে সেই অ্যাপ্লিকেশন কোডগুলো সে প্রসেস করতে থাকে। এই জায়গাতেই অ্যাপ্লিকেশন কোড প্রসেস হতে থাকে। এখন এই অ্যাপ্লিকেশন কোড প্রসেস হওয়ার ক্ষেত্রে আমাদের কি বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু জানি। অ্যাপ্লিকেশন কোড যখন প্রসেসিংয়ের কাজ করবে, আসলে এখানে বিভিন্ন টাইপের আমাদের রিকোয়েস্ট থাকতে পারে। বিভিন্ন টাইপের রিকোয়েস্ট, যেমন আমি একটা ইমেজ দেখতে চাই, আমার স্ট্যাটিক ডাটা থাকতে পারে, আমার ম্যানুয়াল কোনো ডাটা থাকতে পারে। স্ট্যাটিক ম্যানুয়াল দুইটা একই রকম। আমাদের ডাইনামিক ডাটা যদি থাকে, তাহলে সেই ডাইনামিকের জন্য আমাকে আরেকটা কাজ করে রাখতে হবে। ম্যানুয়াল যদি থাকে বা স্ট্যাটিক ডাটা যদি থাকে, সেটার জন্য আমাকে কোথায় কাজ করতে হবে। আবার অ্যাপ্লিকেশন কোডটা কোথায় রাখা রয়েছে। আমরা এখন ক্লাউড সম্পর্কে মোটামুটি সবাই অবগত, যে আমাদের হয়তো ফাইল এক জায়গায় রাখবো কিন্তু অ্যাক্সেস করবো আরেক জায়গার মাধ্যমে। তো এরকম একটা ক্লাউডিং সিস্টেম বা ক্লাউড কম্পিউটিংয়ের একটা পদ্ধতির অন্যতম বিষয় হচ্ছে আমাদের জন্য ভার্সন কন্ট্রোলিং।
অর্থাৎ ভার্সন কন্ট্রোলিং থেকে ভার্সন কন্ট্রোলারের মাধ্যমে আমরা কোডকে আরেক জায়গা থেকে নিয়ে এসে আমার ওয়েব সার্ভারের মধ্যে এক্সিকিউট করে ডাটা যেখান থেকে দরকার হবে সেই ডাটা স্টোরেজ যেটা রয়েছে সেই যদি আমরা ডাইনামিক কোনো অ্যাপ্লিকেশনের সাথে ইউজার অ্যাক্সেস করে বা ইউজার রিকোয়েস্ট পাঠায় যে আমি এই ধরনের অ্যাপ্লিকেশন দেখতে চাই। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, যা আমরা সবসময় আমরা এই যে হোম কোয়ারেন্টাইন অবস্থায় যখন আমরা হোম কোয়ারেন্টাইন অবস্থায় যখন আমরা প্রত্যেক দিনই বলা যায় যে ঘন্টায় ঘন্টায় আমরা ফেসবুক ব্রাউজ করছি। তো ফেসবুক যখন ব্রাউজ করছি আমাদের ফেসবুকের ওয়েব সার্ভারে আমাদের রিকোয়েস্টটা যাচ্ছে, রিকোয়েস্ট যাওয়ার পরে সেখানে অ্যাপ্লিকেশন কোডে সে রিকোয়েস্টগুলো প্রসেস করা বা অ্যাপ্লিকেশন সার্ভার থাকে। আসলে আমরা ওয়েব সার্ভারকে দুইভাবে চিন্তা করি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার আর একটা হচ্ছে ডাটাবেস সার্ভার। তো অ্যাপ্লিকেশন সার্ভারে সে রিকোয়েস্ট প্রসেস করে, রিকোয়েস্ট প্রসেস করার পরে যে রিকোয়েস্ট দেখার পরে অ্যাপ্লিকেশন আবার দেখে যে এখানে কোনো ডাটা দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। যখন আমরা লগ ইন করি, লগ ইনের সাথে সাথে সে দেখে যে এখানে ডাটা দেওয়ার প্রয়োজন রয়েছে, তখনই সে ওই রিকোয়েস্টের একটা পার্ট ডাটাবেজে দিয়ে আসে যে রিকোয়েস্ট হচ্ছে এরকম, তুমি আমারগুলো দাও। তখন ডাটাবেস থেকে ডাটাগুলো অ্যাপ্লিকেশন এক্সিকিউশনে চলে আসে। এবং যদি আমাদের কোডিং বা ফেসবুকের কোনো ভার্সন কন্ট্রোলারের মাধ্যমে কাজ করানো হয়, তাহলে রিকোয়েস্টের একটা প্রসেসিং ভার্সন কন্ট্রোল থেকেও আসবে। অর্থাৎ আমার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টের কোনো কোডিং বা কোনো কিছু যখন সরাসরি এই জায়গায় পাবে না, তখন সে ভার্সন কন্ট্রোলারে যাবে। ভার্সন কন্ট্রোলার থেকে যখন কোডটা আনার পরে এক্সিকিউশনে যাওয়ার পরে যখন দেখবে যে আমার বা তার এই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হবে, তখন সে ডাটাবেজে রিকোয়েস্ট পাঠানোর পর ডাটাবেজ থেকে সে ডাটাকে আবার যখন সেই ডাটার একটা ফিডব্যাক পাবে, ফিডব্যাক পাওয়ার পরে সে আমাকে ওয়েব সার্ভারে ডাটাগুলো রিটার্ন করবো। ওয়েব সার্ভারে রিটার্ন করা মিনস হচ্ছে যে আমার পিসি ওয়েব সার্ভারকে আমি অ্যাক্সেস করছি, অর্থাৎ আমার পিসিতে সেই ডাটাগুলো আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। অলরেডি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে যখন আপনারা ইউটিউব ব্রাউজ করবেন, ইউটিউব ব্রাউজ করার পরে এই ভিডিওটা যখন দেখবেন, ঠিক এই জিনিসটাই হবে যে ইউটিউবের কোডে যদি এই রিকোয়েস্টের প্রসেস হয়, তাহলে এই রিকোয়েস্টের জন্য ইউটিউবের এই ভিডিওটা কোন স্টোরেজে রয়েছে সেই স্টোরেজ থেকে ভিডিওটা আনবে, গিয়ে আপনার ব্রাউজারে সেটাকে দেখানো হবে। তো এরকম একটা কাজই হচ্ছে, মানে আমরা যখন ওয়েব ডেভেলপ করব বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, তখন আমাকে এই বিষয়টা সুন্দরভাবে মাথায় রাখতে হবে। আমাদের তিনটা বিষয় রয়েছে আমাদের নিজেদের কোডিংয়ের সাথে সাথে। আমাকে খেয়াল রাখতে হবে, প্রথম খেয়াল রাখতে হবে যে আমাদের ওয়েব সার্ভারটা কি, আমরা কোন সার্ভারে কাজ করছি, সার্ভারের সিকিউরিটির সিস্টেম কি, এই ধরনের কিছু বিষয় সামনে আসবে। এগুলো আমাদেরকে আগে জানতে হবে। তারপর আমরা অ্যাপ্লিকেশন কোড আবার যখন দেখবে যে ডাটা লাগবে, তো কোন ডাটাবেস, কী ধরনের ডাটাবেজের ডাটার টাইপগুলো কী, সেই বিষয়গুলো আসবে। ডাটার লেংথ কী, স্ট্রিং টাইপের ডাটা হলে তার কী কী বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এনক্রিপ্টেড ডাটা কিনা, ব্লব টাইপের ডাটা কিনা বা বাইনারি ডাটা কিনা। তো এই ধরনের ডাটাগুলো সমস্ত কিছু আমাদের ডাটাবেজ, সেই ডাটাবেজ এখন ওরাকল হতে পারে, সেই ডাটাবেজ এমএস এসকিউএল হতে পারে, সেই ডাটাবেজ এসকিউলাইট হতে পারে, কিংবা মঙ্গোডিবি। আমরা অনেকগুলো ডাটাবেজ সম্পর্কে জানি। এসকিউএল রয়েছে, আমরা এসকিউএল কিছুটা দেখেছিলাম, অ্যাক্সেস করেছিলাম আমরা। তো এসকিউএলও আমরা কাজ করতে পারি। তো সেই ডাটাগুলো নিয়ে যখন আমার অ্যাপ্লিকেশন কোড যখন ওকে থাকবে, দেন অর্থাৎ আমি যেই সার্ভারে আমার ডাটা রাখার চেষ্টা করছি, সেই ডাটাগুলোকে নিয়ে আমি যখন ইউজারের রিকোয়েস্টের উপরে ভিত্তি করে একটা রেজাল্ট দিব, এই ধরনের একটা টোটাল প্রক্রিয়াটাকে সাজানোই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট। কেউ যদি মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে মানে HTML করব, CSS করব, জাভাস্ক্রিপ্ট করব আর পাইথনের টুকটাক কাজ করব, হয়ে যাবে ওয়েব ডেভেলপমেন্ট, আসলে এইভাবে চিন্তা করাটা ভুল। আমরা ওয়েব ডেভেলপমেন্টে যখন কাজ করবো, আসলে এটাকে একটা সফটওয়্যার হিসেবেই চিন্তা করবো। সেটা ছোট ওয়েবসাইট হোক, বড় ওয়েবসাইট হোক, বা স্ট্যাটিক ওয়েবসাইট হোক, বা ডাইনামিক ওয়েবসাইট হোক, আমরা একটা সফটওয়্যার হিসেবেই চিন্তা করবো। কারণ আমাদের বিভিন্ন ধরনের লাইব্রেরির এখানে প্রয়োজন রয়েছে, আমরা লাইব্রেরিগুলো নিয়ে কাজ করব।
আমাদের এইচটিএমএল ডেভেলপমেন্ট কীরকম হতে পারে। আমরা আস্তে আস্তে যখন একটু ভিতরে ঢুকবো তখন আমরা দেখবো যে ওয়েব ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র এইচটিএমএল সিএসএসই না, আরও অনেক কিছুই ব্যবহার করতে হবে আমাদেরকে। তো পাইথনে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে, এবং এই তিনটা বিষয়েই আমাদের কাজ হয় আসলে। আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব, সকেট প্রোগ্রামিং হবে। সকেট প্রোগ্রামিংয়ের এখানে আমি সামান্য কিছু বলে রাখি। সকেট প্রোগ্রামিংয়ের মধ্যে যেটা হচ্ছে আমাদের, যে আমরা যখন বিভিন্ন ধরনের প্রোটোকল বা রিকোয়েস্ট বা রেসপন্সের উপরে কাজ করব, সেটাকে কিভাবে আমরা রিকোয়েস্টটা পাঠাবে আমরা পাওয়ার চেষ্টা করব, সেই বিষয়টাই আসলে সকেটসে হয়ে থাকবে। ফাইলের কথা বলছি, যে আমরা যে ধরনের ফাইলগুলো নিয়ে কাজ করব, আমরা শুধুমাত্র পাইথন নিয়ে কাজ করব তা না। পাইথনের সাথে সাথে আমরা যখন একটা কোডিং করি, আমরা কোডিং করার সাথে সাথেই যে সেটা ফুল একটা ওয়েবসাইট হয়ে গেল তা কিন্তু না। আমরা যখন এটা কোনো সার্ভারে দিব, সার্ভারে দেওয়ার আগে সেই সার্ভারের কিছু সিস্টেমেটিক ওয়ে রয়েছে, আমাদেরকে সেই অনুযায়ী একটা বিল্ড করতে হবে, ওয়েবসাইট আকারে বিল্ড করা। আমরা যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন একটা তৈরি করার চেষ্টা করছি, তো সেইখানেও আমাদের বিল্ড করতে হবে যে আমরা সেট আপ টাইপের কোনো ফাংশনালিটি বা ইএক্সি ফাইল আমরা তৈরি করব, যা দিয়ে আমরা অন্য কোনো পিসিতে শুধুমাত্র ওটাকে ইনস্টল করলেই আমরা সফটওয়্যারটা পাবো। এরকম অনেক কাজ আমাদের করতে হবে। তো ফাইলগুলোর মধ্যেও সেগুলো রয়েছে, যে আমরা যে শুধুমাত্র .py এর ফাইল নিলেই আমাদের কাজ হবে তাও না, এছাড়াও আরও কিছু ফাইল এক্সটেনশন রয়েছে, সেই ফাইল এক্সটেনশনগুলো সম্পর্কেও আমরা কিছু জানবো। তারপর রয়েছে প্রসেস আমরা মাল্টি প্রসেসিংয়ের সিস্টেম রয়েছে, আমরা সকেটস অ্যান্ড মাল্টি প্রসেসিং সিস্টেম কী কী এই জিনিসগুলো আমরা সামনের দিকে জানার চেষ্টা করব। মাল্টি প্রসেসিং কী বা প্রসেসগুলো কী, সকেট প্রোগ্রামিংয়ে আমাদের কী কী কাজ হতে পারে, এবং আমাদের রিকোয়েস্টের ধরনগুলো কীরকম হবে, এইচটিটিপি রিকোয়েস্ট না এফটিপি নাকি আমরা এইচটিটিপি বা কোন ধরনের রিকোয়েস্ট আমরা হ্যান্ডেল করতে যাচ্ছি। তারপর আমাদের এই রিকোয়েস্ট ট্রেস করে আমরা আমাদের এক্সেপশন হ্যান্ডলিং কীভাবে করা রয়েছে, তারপর এরর ডিটেকশন, এরর হ্যান্ডলিং, এ ধরনের যা কিছু রয়েছে সমস্ত কিছুই আমাদেরকে হ্যান্ডলিং করতে হবে। তো প্রসেসিংগুলো হচ্ছে এরকম, যে আমি একটা কন্ডিশন দিচ্ছি, সেই কন্ডিশন করে কোনো একটা কাজকে করে দেয়া। এখন আমি কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন দেওয়ার ফলে কোনো কাজ হবে কি হবে না, সেটা পুরো প্রক্রিয়াটাই এই প্রসেসের মধ্যে চলে আসবে। আমরা পাইথনের কিছু ওয়েব সার্ভারের কথা জানি, আমরা নামগুলো সম্পর্কে একটু জেনে নিই। পাইথনে আমাদের কয়েকটা ওয়েব সার্ভার রয়েছে, চৌসাট্টি, গুনিকর্ন, রকেট, স্পনিং, টর্নেডো, ওয়েট্রেস আছে। আমরা গুনিকর্ন যদি আমরা কাজ করতে চাই, গুনিকর্ন নিয়ে আমরা যখন কাজ করব তখন আসলে আমাদের এই ওয়েব সার্ভারটা ফ্লাস্ক একটা মাইক্রো ফ্রেমওয়ার্ক রয়েছে পাইথনে, সেই মাইক্রো ফ্রেমওয়ার্কের জন্য গুনিকর্ন কাজ করবে। চৌসাট্টি নিয়ে যখন আমরা কাজ করব, আসলে আমরা ডিজাঙ্গো যদি ডেভেলপ করি, চৌসাট্টি এই সার্ভারটা এই সার্ভার নিয়ে আমরা কাজ করব। এছাড়াও আমরা রকেট নিয়ে কাজ করতে পারি বা টর্নেডো নিয়েও কাজ করতে পারি। আর বিভিন্ন টাইপের কাজের জন্য আসলে বিভিন্ন ওয়েব সার্ভার রয়েছে। আবার একই টাইপ মানে আমরা ডিজাঙ্গো বা ফ্লাস্ক আমরা যেটাই ব্যবহার করতে চাই, যেটা নিয়ে কাজ করতে চাই না কেন, যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চাই না কেন, আমরা আবার সবগুলোতেই কিন্তু করতে পারবো। কোনোটার হয়তো পারফরমেন্স ভালো হবে, কোনোটার জন্য কোনোটার পারফরমেন্স হতে পারে। তো আমরা কিছু সংজ্ঞা দিয়েছি বা পরিচিতি দিয়েছি। ওয়েব প্রোগ্রামিং ইন পাইথন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা ঢুকতে যাচ্ছি। আমাদের ওয়েব প্রোগ্রামিং যখন আমরা করতে যাব, আমাদের দুইটা বিষয় আমি আগেই বলেছি, যখন ওয়েব ডেভেলপমেন্টে যখন আমরা কাজ করতে আসছি, আমাদের তিনটা জিনিস, আমাদের অ্যাপ্লিকেশন কোডের অ্যারাউন্ডে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কী ধরনের সার্ভার ব্যবহার করতে যাচ্ছি, কী ধরনের ডাটাবেস ব্যবহার করতে যাচ্ছি, আর আমরা কোন ভার্সন কন্ট্রোলিংটাকে ব্যবহার করতে যাচ্ছি। তো তার এইটুকুর পরে আমাদের কিছু চিন্তা ভাবনা রয়েছে যে আমাদের প্রোগ্রামিংয়ের ধরনটা আসলে কীরকম হবে। আমরা যে একটা ওয়েবসাইট ডেভেলপ করব, সেই ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আমাদের যে প্রোগ্রাম করতে হবে, সেই প্রোগ্রামটা আসলে কী ধরনের হবে, সেই বিষয়ে প্রোগ্রামিংটা হবে আমাদের দুই ধরনের, একটা সার্ভার এন্ডের জন্য, আরেকটি হচ্ছে আমাদের ক্লায়েন্ট এন্ডের জন্য।
এই জন্যই বলা হচ্ছে এখানে দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, যে সার্ভার প্রোগ্রামিং এবং ক্লায়েন্ট প্রোগ্রামিং। সার্ভার প্রোগ্রামিংয়ে যখন আমরা কাজ করতে যাই, মানে আমরা যদি স্ট্যাটিক কোনো কিছু নিয়ে কাজ করতে যাই, তখনও আমাদের আমরা চাইলে ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি বা কাজ করতে পারি। আর ক্লায়েন্ট প্রোগ্রামিং যদি করি, ক্লায়েন্ট প্রোগ্রামিং বলতে যে শুধুমাত্র ক্লায়েন্ট এন্ডে, দ্যাট মিনস হচ্ছে আমি কোনো কিছু দিচ্ছি, একটা ওয়েবসাইট ব্রাউজ করছি, ওয়েবসাইট ব্রাউজ করার ফলে সেটা শুধুমাত্র ব্রাউজারে আসবে, কোনো ডাটা এডিট করা কোনো কিছুই করা যাবে না। এই ধরনের যদি কাজ করি তো ওয়েবসাইটটা লোড হবে, সেই অংশের কাজটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট প্রোগ্রামিং। তো সার্ভার প্রোগ্রামিংয়ে আমাদের একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কথা বলছি, যে পাইথনের একটা বিশেষত্ব হচ্ছে, আমি বলে নিই, অনেকেই হয়তো পিএইচপি নিয়ে কাজ করেছেন। তো পিএইচপির যে বিশেষত্ব হচ্ছে যে পিএইচপি কিন্তু ফ্রেমওয়ার্ক ছাড়াও ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারে, কিন্তু পাইথনে যখন আপনি মোটামুটি মানের একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাবেন, তখন আপনাকে কিন্তু একটা ফ্রেমওয়ার্ক চুজ করতেই হবে, মাস্ট। আর পাইথনের রিয়েল প্রোগ্রামিংটা কিন্তু সার্ভার প্রোগ্রামিং নয়। পাইথনের রিয়েল প্রোগ্রামিংটা হচ্ছে কনসোল বেস প্রোগ্রামিং। আর কনসোল বেস প্রোগ্রামিং থেকে যখন আমরা প্রোগ্রামিংয়ে যখন চলে আসি, বা সার্ভার এন্ড সার্ভার এন্ডে যখন চলে আসি, তখন কিন্তু তার প্রোগ্রামিংয়ের ধরনটা এবং তার এক্সিকিউশনটা যদি কোনো ব্রাউজারের মাধ্যমে হয়, অর্থাৎ ওয়েব ব্রাউজারের কথা এখানে ক্লায়েন্ট এন্ডের যেটা বলছি, যে একটা ক্লায়েন্ট এন্ডে যদি তার এক্সিকিউশন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে কাজটা করতে হবে। তো পাইথন রিয়েলি কোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আমি আগেই বলে নিচ্ছি। পাইথন কিন্তু রিয়েলি কোনো ধরনের রিয়েল ওয়েব ডেভেলপমেন্টের কোনো প্রোগ্রামিং না, কিন্তু আমরা তার ফ্রেমওয়ার্ক যদি ব্যবহার করি, আমরা বেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো। তো আমরা তার প্রোগ্রামিং সম্পর্কে একটু জানি, যে তার সার্ভার প্রোগ্রামিংয়ে কী কী রয়েছে। ওয়েব ফ্রেমওয়ার্ক রয়েছে, ওয়েব ফ্রেমওয়ার্ক সম্পর্কে অলরেডি আমরা এখনও কথা বলিনি। ওয়েব ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর রয়েছে সিজিআই স্ক্রিপ্ট, যেটাকে বলা হয় জেনারেটেড ইমেজারি, কম্পিউটার জেনারেটেড ইমেজারি। তো সিজিআই স্ক্রিপ্ট থাকবে এখানে। সিজিআই আমরা যখনই সার্ভার বেস কোনো কাজ করি, আসলে সেইখানে সিজিআই স্ক্রিপ্ট থাকে। যখনই কোনো সার্ভার, যদি আমরা শেয়ার্ড হোস্টিংও নেই, শেয়ার্ড হোস্টিংও আমরা সিজিআই স্ক্রিপ্ট একটা পেয়ে থাকি। আবার সিজিআই স্ক্রিপ্টের উপরে বেস করে অনেক কাজ করা হয়। কী ধরনের, আমি একটু যেমন আমরা একটা ছোটোখাটো ওয়েবসাইট ডেভেলপ করছি, করার পরে গিয়ে সেটা আমার কোনো একটা সার্ভারে রাখতে হবে। সেই সার্ভারে যখন আমার একটা ডোমেইনের এগেনস্টে যখন কোনো কিছু ক্রিয়েট করা হবে, একটা প্লেস তৈরি করা হবে, বা আমরা যেমন আমাদের কম্পিউটারে যেমন একটা ফোল্ডার তৈরি করি, ঠিক ওই রকম একটা ফোল্ডার তৈরি করা, কিংবা আমরা যেমন ড্রাইভ তৈরি করি, পিসি বিভিন্ন ধরনের ড্রাইভ তৈরি করি, তো সেই ড্রাইভ তৈরি করাটাই হচ্ছে আমাদের এখানে হোস্টিং। তো আমরা এই হোস্টিংগুলো যখন ক্রিয়েট করা হয়, তখনই একটা সিজিআই স্ক্রিপ্ট সার্ভার ক্রিয়েট করে দেয়। এছাড়াও যদি আমাদের মনে হয় যে না, আমরা সার্ভার যে ক্রিয়েট করে দিচ্ছে সেইটাতে আমরা কাজ করব না, আমরা নিজেরা কিছু জেনারেট করব, এবং এটার অনেকগুলো সুবিধা রয়েছে বেশি। সুবিধাগুলো হচ্ছে যে আমরা গ্রাফিক্সের কিছু জিনিস রয়েছে, ইমেজের কিছু বিষয় রয়েছে, ভিডিও গেমস বা আমাদের ভিডিও স্ট্রিমিং, এ ধরনের যে বিষয়গুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে অনেক বড় উপকার করে থাকে। So we are back. We had a load shedding, and that's why some mutes and there will be no sound or something like that. Okay, তো আমরা কথা বলছিলাম আমাদের পাইথন প্রোগ্রামিং নিয়ে। পাইথন প্রোগ্রামিংয়ের জন্য আমরা অবশ্যই দুই ধরনের চিন্তা করব, সার্ভার প্রোগ্রামিং এবং ক্লায়েন্ট প্রোগ্রামিং। যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব, আসলে
ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার জন্য আমাদের প্রথমেই যেটা রয়েছে, আমরা একটা ওয়েব ফ্রেমওয়ার্ক চুজ করব। সার্ভার প্রোগ্রামিং এর জন্য ওয়েব ফ্রেমওয়ার্ক চুজ করব। আমরা সিজিআই স্ক্রিপ্ট আমাদেরটা ডেভেলপ করার চেষ্টা করব, যে কিভাবে ডেভেলপ করতে হয়। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কি ধরনের সার্ভার ব্যবহার করব, সেই সার্ভারটাই আমাদের ইনস্টল রয়েছে কিনা মূল সার্ভারে। কারণ একটা হচ্ছে স্ক্রিপ্ট এক্সিকিউশন সার্ভারটা যেটা আমরা ব্যবহার করি, যেমন পাইথনের জন্য আমরা একটা ব্যবহার করি, বা জ্যাঙ্গো, ফ্লাস্ক, এগুলোর জন্য আমরা যেগুলো ব্যবহার করব সেইগুলোকে বলা হচ্ছে স্ক্রিপ্ট এক্সিকিউশন সার্ভার। তো এই ধরনের সার্ভার ইনস্টল করা না থাকলে আমরা আসলে পৃথিবীর যত বড় সার্ভারই হোক না কেন, ফাইল রেখেও আমাদের কোনো কাজ হবে না। তারপর আমরা চিন্তা করতে পারি আমাদের সার্ভার প্রোগ্রামিং এর আরেকটা বিষয় রয়েছে, যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যেহেতু পাইথন নিয়ে কাজ করছি, অবশ্যই পাইথনের যে কোর ফ্রেমওয়ার্কটা রয়েছে জ্যাঙ্গো, সেই জ্যাঙ্গো নিয়ে আমরা কাজ করব। তো জ্যাঙ্গো নিয়ে যখন আমরা কাজ করব, অবশ্যই আমরা জ্যাঙ্গোর একটা সিএমএস রয়েছে, সেই সিএমএসটা সম্পর্কে আমরা জানবো। জ্যাঙ্গো সিএমএস দিয়ে আমরা কীভাবে কাজ করতে হয় সেই জিনিসটাও আমরা দেখব, এবং সেখানে আমরা কিভাবে কোনো কিছু আমরা এডিট করতে পারি, বা এডিট না করেও কীভাবে কতটুকু ডেভেলপ করা যায় সেই জিনিসগুলো দেখব। এবং ওয়েব সার্ভিস, আমরা আসলে একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে সার্ভিসগুলো, যে প্যাকেজগুলো বা যে মডিউল বা লাইব্রেরিগুলো আমাদের নিয়ে কাজ করতে হবে, এবং আমরা আসলে একটা সাইটে বা একটা ওয়েবসাইটে কী ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে যাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে আমাদের কোন ধরনের আমাদের ডেভেলপ করতে হবে, বা কী ধরনের প্যাকেজ আমাদের ডেভেলপ করে আমাদের ওয়েবসাইটের সাথে রাখতে হবে বা ইনস্টল করে রাখতে হবে, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর রয়েছে আমাদের ক্লায়েন্ট প্রোগ্রামিং আগেই বলছি যে আমার ব্যাকএন্ড বলতে যেটা হচ্ছে, যে আমি আগেই বলেছি যে ব্যাকএন্ড হচ্ছে যে আমি ডাটা নিয়ে যে কাজটুকু হবে সেটুকু হচ্ছে ব্যাকএন্ড। আর ক্লায়েন্ট প্রোগ্রামিংটা হচ্ছে যে ডাটাবেস থেকে সমস্ত কাজ করে, ডাটাবেস থেকে ডাটা নিয়ে সমস্ত কাজ করে, যোগ বিয়োগ গুণ ভাগের সমস্ত কাজ করে ক্লায়েন্টকে যখন আমরা, মানে কোনো একজন ইউজারকে যখন আমরা প্রেজেন্টেবল একটা কোনো কিছু দেখাবো, সেটা হচ্ছে ক্লায়েন্ট প্রোগ্রামিং। তো এই ধরনের প্রোগ্রামিংয়ের প্রথম বিষয়টা থাকবে ওয়েব ব্রাউজার প্রোগ্রামিং, ওয়েব ক্লায়েন্ট, তারপরে রয়েছে ওয়েব ক্লায়েন্ট প্রোগ্রামিং, এবং তারপর ওয়েব সার্ভিস আসলে দুই ক্ষেত্রে আমাদের তৈরি রাখতে হবে। আর ওয়েব ব্রাউজার প্রোগ্রামিং বলতে যে আসলে যে ব্রাউজারগুলো সাপোর্ট করবে এবং যে ব্রাউজারগুলো দিয়ে এক্সিকিউট করবে, সেখানে কি ধরনের সাপোর্টেড ফাইল বা কম্প্যাটিবিলিটি দরকার হয় সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল। আমরা একটু আগেই দেখেছি যে সকেট ফাইলস অ্যান্ড প্রসেসেস, সকেট প্রোগ্রামিংয়ের কিছু জায়গাও আমাদের এখানে ডেভেলপ করে রাখতে হবে, যে আমরা এই থ্রুতে এইভাবে কাজ করব, ওই থ্রুতে ওইভাবে কাজ করব। ওয়েব ক্লায়েন্ট প্রোগ্রামিং, যেটা ইউজার এন্ডে আমাদের কীভাবে কাজে দিবে, একটা ব্রাউজার কম্প্যাটিবিলিটি, ব্রাউজার এক্সিকিউশনে আমাদের কী ধরনের স্ক্রিপ্টগুলো লাগবে সেই জিনিসগুলো। অর্থাৎ আমি পাইথনের নিয়মে, পাইথনের যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে সেগুলো যতই আমি ডেভেলপ করি না কেন, সেটাকে আমার একটা বিল্ড করেই আমাকে একটা সার্ভারে নিয়ে যেতে হবে, যেটা আমরা স্ক্রিপ্টেড আকারে পাবো, আমরা অন্য কোনো স্ক্রিপ্ট আকারে পাবো, বা নর্মাল কোনো প্রোগ্রামিংয়ের মতোই আমরা পেয়ে যাব। তো সেই জিনিসটা যখন সার্ভার থেকে কাজ করবে, রিকোয়েস্ট প্রসেসিং হবে, ব্রাউজারে লোড হওয়ার জন্য কী দরকার হবে, ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেবল করার জন্য, মানে অ্যাপ্লিকেশন লেয়ার বা প্রেজেন্টেশন লেয়ারে কী জিনিসটা রাখতে হবে। আমরা যেমন ইউআই ইউএক্স ডেভেলপমেন্টের কথা জানি বা ডিজাইনের কথা জানি, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বা আমাদেরকে এগুলো সম্পর্কেও আমরা আস্তে আস্তে জানতে থাকবো। পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ককে আসলে দুই ভাগে ভাগ করা যায়, আমরা আরও অনেক ভাগে ভাগ করার চেষ্টা করব হয়তো পরবর্তীতে, কিন্তু আমরা প্রথমে এখন জানবো যে ফুল ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা বড় ধরনের যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারি, সেগুলোকে বলা হচ্ছে ফুল ওয়েব ফ্রেমওয়ার্ক। তার মধ্যে আমাদের রয়েছে, আমরা এখানে তিনটা উল্লেখ করেছি, একটি হচ্ছে জ্যাঙ্গো, ওয়েব 2 পাই, আরেকটা হচ্ছে টার্বো গিয়ার্স। আর মাইক্রো ফ্রেমওয়ার্ক রয়েছে, যেগুলো দিয়েও আসলে আমরা ছোট ছোট ডাটা নিয়ে যখন কাজ হয়, বা
আমরা খুব ভালো অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারি, ছোট ছোট কিছু অ্যাপ্লিকেশনও ডেভেলপ করা যায়। যেমন আমরা যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম একটা ডেভেলপ করতে চাই, আমরা ফ্লাস্ক দিয়ে সেটা করতে পারবো। আমরা পিরামিড, চেরি পাই, বটল ডট পাই, এই ধরনের আরও কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, এগুলো দিয়েও আমরা কাজ করতে পারবো। তবে আমি প্রেফার করব আমরা জ্যাঙ্গোটা শিখবো, হচ্ছে ফুল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গোতে কী কী রয়েছে না রয়েছে সেই জিনিসগুলো শেখ। আর ফ্লাস্কটাও আমরা দেখব, যেটা দিয়ে আমরা ছোট ছোট প্রজেক্ট কিভাবে ডেভেলপ করতে হয়, আমরা মানে অর্থাৎ ওয়েব সার্ভার সম্পর্কে জানবো এবং দুই ধরনের ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করবো। ফ্রেমওয়ার্কগুলো ফাংশনালিটির মধ্যে আমাদের প্রথমেই আমি আগেই বলে নিয়েছি যে আমরা আসলে যে শুধু পাইথন দিয়েই আমরা কাজ হবে, এইচটিএমএল সিএসএস জানবো, পাইথন জানবো, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট হবে, এটা আসলে ভুল। আমাদের এইচটিএমএল এক্সএমএল জেসন সম্পর্কেও আমাদের যে ধারণা থাকতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা নো টাইপের যে ডাটাবেসগুলো রয়েছে সেগুলোতে যখন আমরা কাজ করবো তখন আমাদেরকে এক্সএমএল অথবা জেসন নিয়ে চিন্তা করতে হবে। আমরা যখন এপিআই ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমরা বড় ধরনের যত কাজ করব তখন আমাদের এক্সএমএল এবং জেসনের ডাটা নিয়ে চিন্তা করতে হবে। নর্মাল ডাটা টাইপের ডাটা নিয়ে চিন্তা করা যাবে না, তখন আমাদের ডাটাবেস থেকে ডাটাগুলোকে এক্সএমএল আকারে নিয়ে এক্সএমএল এর পদ্ধতিতে বা এক্সএমএল টাইপ করে আমরা কীভাবে প্রেজেন্টেবল করতে পারি, এবং এক্সএমএলকে আবার এক্সট্রাক্ট করে জেসন বা জেসনকে এক্সট্রাক্ট করে এক্সএমএলে নেওয়া, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমি আগেই বলে নিচ্ছি যে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেভাবে ডেভেলপ করেছি সেইভাবে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যাবে না। আমাদেরকে কিন্তু সতর্ক তার সাথে এবং আমাদের যে বেসিক যে নলেজগুলো রয়েছে সেই বেসিক নলেজটাও কিন্তু আমাদেরকে ঠিকঠাক মতো ডেভেলপ করতে হবে। তো ওয়েব ফ্রেমওয়ার্কের ফাংশনালিটির মধ্যে শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা নেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরও কী কী বিষয়গুলোর উপরে জোর দিয়েছে সেগুলোও রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সিকিউরিটি। তো পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে আমরা কিছু জিনিস পেয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে সিকিউরিটি। আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক রয়েছে, আমরা এসকিউএল ইনজেকশন থেকে শুরু করে মানে হ্যাকিংয়ের যেগুলো রয়েছে যে অ্যাটাকগুলো সম্পর্কে আমরা জানি, র্যানসমওয়্যার অ্যাটাক, ম্যালওয়্যার অ্যাটাক, এই ধরনের যা রয়েছে সমস্ত অ্যাটাক হতে আমরা আমাদের ফ্রেমওয়ার্কগুলো অলরেডি আমাদেরকে সেরকম কিছু দিয়েছে। এরপরও যখন আমাদের আরও কিছু প্রয়োজন হবে আমরা ওইখানে ডেভেলপ করতে পারবো এবং কাস্টমাইজেবল। আমরা যে কোনো ফ্রেমওয়ার্ক, সেটা পাইথনে করি, পিএইচপিতে করি, সি শার্পে করি, জাভাতে করি, যে কোনো ফ্রেমওয়ার্কে যখন কাজ করব আমরা কাস্টমাইজেবল ফ্রেমওয়ার্কগুলোই ব্যবহার করবো এবং সমস্ত ফ্রেমওয়ার্কই কাস্টমাইজেবল। তারপর রাউটিংয়ের বিষয় রয়েছে। রাউটিংয়ের বিষয়টা হচ্ছে যে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে যখন যাচ্ছি বা একটা বাটনে ক্লিক করলে আর একটা বক্স বা কোনো জায়গা আসতেছে, একটা ফর্ম যখন সাবমিট করছি সেটা কিভাবে কাজ করছে, তো এই ধরনের কাজের জন্য আমরা ফাইল বেসিসে কিছু উল্লেখ করে রাখি। আবার আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করি, আজকাল দেখি যে ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে ডোমেনের পরে আমরা কোনো ফাইল এক্সটেনশন পাই না বেশিরভাগ জায়গাতে। তো এই ধরনের যে অ্যাড্রেসিং সিস্টেম, এই অ্যাড্রেসিং সিস্টেমটা আমরা ডেভেলপ করব, যেটাকে বলা হচ্ছে ইউআরএল রাউটিং, এবং এটাকে ডাইনামিক আকারেই আমরা ডেভেলপ করব এবং আমরা ক্লিন রাখবো এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি অবশ্যই হবে। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি যে ফাইল এক্সটেনশন থাকবে না। তারপর ডাটাবেস কন্ট্রোল, অবশ্যই যেহেতু ওয়েব ফ্রেমওয়ার্ক ডাটাবেসের সাথে কাজ করার জন্য কিছু ফাংশনালিটি ডেভেলপ করে রেখেছে, এটা সমস্ত ফ্রেমওয়ার্কেই থাকে, তো পাইথনের ফ্রেমওয়ার্কেও রয়েছে। তারপর সেশন স্টোরেজ অ্যান্ড ইমপ্রুভমেন্ট। সেশন স্টোরেজ বলতে যে আমরা লোকাল স্টোরেজ হিসেবে একটা দেখি, যেটা আমাদের ব্রাউজারের স্টোরেজকে বলা হচ্ছে লোকাল স্টোরেজ। তো লোকাল স্টোরেজ যেটাকে আমরা কুকি হিসেবে চিনি, অনেক সময় আমরা দেখে থাকি যে এটাতে এই কুকিটা এনেবল না করলে এই জিনিসটা, এই ফাংশনালিটি কাজ করবে না। তো ওই কুকি রয়েছে যেটা লোকাল স্টোরেজে অ্যাড হয় বা লোকাল স্টোরেজে জমা থাকে। তারপর রয়েছে সেশনটা জমা থাকে আসলে সার্ভারের মধ্যে, কিন্তু লোকাল সেশনের একটা স্টোরেজ রয়েছে যেটা আমরা ব্রাউজারেও একটা স্টোরেজ থাকে এবং আমাদের আরেকটা স্টোরেজ আবার মিডলওয়্যারের মাধ্যমে এটাকে ডেভেলপ করে রাখতে পারি। তো এই ধরনের ফাংশনালিটি এবং এর সাথে
অ্যাড করে বা আমরা ডিডাক্ট করেই আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে থাকবো। আমরা জ্যাঙ্গোতে একটু যাই। আমি আগেই বলেছি আমরা প্রেফার করছি হচ্ছে দুইটা ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে জ্যাঙ্গো আর একটা হচ্ছে ফ্লাস্ক। ফ্লাস্ক নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা জ্যাঙ্গোতে আগে শুধুমাত্র আজকে জ্যাঙ্গো সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে জ্যাঙ্গোটা আসলে কি। জ্যাঙ্গো একটা হাই লেভেল পাইথন ওয়েব ফ্রেমওয়ার্ক, যা দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। ইভেন আমরা রিলেটেড কাজ যদি করতে চাই, জ্যাঙ্গো দিয়ে আমরা ডেফিনেটলি করতে পারবো। ফ্লাস্ক দিয়েও সেটা করা সম্ভব, কারণ নর্মালি আইওটি ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং এগুলোর ক্ষেত্রে মাইক্রো ফ্রেমওয়ার্ক অনেক বেটার। ফুল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করলে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে কিছু প্যাকেজ রয়েছে যেটা আমাদের কোনো কাজেই লাগে না, কিন্তু আমরা যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট, একটু পরে আমরা জানবো যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি, তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট যখন কাজ করব তখন আমাদের অনেক প্যাকেজ রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়বে না, যে আনইউজড অবস্থায় ওগুলো থেকে যাবে। এর ফলে দেখা যাবে যে এর ফলে আমাদের সার্ভারে লোড করতেই থাকবে, একটু স্লোই থাকবে। তারপর ফোকাস অন অটোমেশন অ্যান্ড আমরা অটোমেশনের কথা অলরেডি বলেছি। ওয়াইডলি সাপোর্টেড অ্যান্ড লটস অফ ডেভেলপমেন্ট অপশন, সব জায়গাতে সাপোর্ট করবে। যে কোনো ধরনের সার্ভারে, যে কোনো সাইজের সার্ভারে আমরা কাজ করতে পারবো, এবং আমরা লিনাক্স, উইন্ডোজ, ম্যাক ওএস যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে ডিপ্লয় করতে পারবো। জ্যাঙ্গোর কিছু ফিচার রয়েছে: ওআরএম, অটোমেটিক অ্যাডমিন ইন্টারফেস, রেজেক্স, একটু আগেই ইউআরএল সম্পর্কে একটা কথা বলছিলাম, তো রেগুলার নিয়ে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো, কারণ ইউআরএল এর ডিজাইনটা কীরকম হবে সেটা যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি, আমাদের অ্যাপ্লিকেশন কখনোই আমরা ঠিক, এটা কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন না। ডেস্কটপ অ্যাপ্লিকেশনে আমরা কয়েকটা ফর্ম বা কয়েকটা পেজ করলাম, একটা বাটনের সাথে জুড়ে দিলাম, কাজ হয়ে গেল। ওয়েবসাইটে কিন্তু তা হবে না। ওয়েবসাইটে আমাদের জন্য ইউআরএলটা একটা বেস্ট অপশন। যখন একজন ইউজার কাজ করে তখন সেই ইউআরএল এর মাধ্যমেই আসলে ওয়েব সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। তো ইউআরএল ডিজাইনটা যদি আমার পারফেক্ট না হয়, আমার অ্যাপ্লিকেশন কখনোই পারফেক্ট আমরা করতে পারবো না। তারপর টেমপ্লেটিং সিস্টেম রয়েছে জ্যাঙ্গোতে। টেমপ্লেটিং সিস্টেম মিনস হচ্ছে ডিজাইন আমরা কীরকম চাই, কীভাবে ডিজাইনগুলোকে, সেই জিনিসগুলো আমরা দেখবো। ক্যাশ ইনফ্রাস্ট্রাকচার, আমরা যে কোনো ফ্রেমওয়ার্কে যাই একটা ক্যাশ সিস্টেম থাকে, মানে আমরা ক্যাশিং করাতে পারি আমাদের ওয়েবসাইটের ডাটাগুলোকে, যাতে এটা আরও ফাস্টার হয়, ফাস্টার এক্সিকিউশন, ফাস্টার লোডিং হয়। তো এই জন্য ক্যাশ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তারপর ইন্টারন্যাশনালাইজেশন, অর্থাৎ আমরা আন্তর্জাতিকভাবে সেটা কতটুকু কী রয়েছে সেই জিনিসগুলো আমরা, যেমন ভার্সন কন্ট্রোলিংয়ের একটা ব্যাপার রয়েছে, আমরা সমস্ত ভার্সন কন্ট্রোলিংয়ের সাথে কাজ করতে পারি কি পারি না। আর জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক অবশ্যই কমান্ড লাইনেও পারবো। অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে যে হয়তো আপনি কমান্ড লাইনে কাজ করতে পারবেন না, কিছু এরকম কমান্ড লাইনে আসলে কাজ করা যায় না, এরকম ফ্রেমওয়ার্কই হচ্ছে হাতে গোনা। কিন্তু বেশিরভাগ যত ফ্রেমওয়ার্ক রয়েছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমস্ত ফ্রেমওয়ার্কই কিন্তু কমান্ড লাইন বেসিসে কাজ করা পসিবল হয়। কমান্ড লাইন বেসিসে কাজ করার কিছু সুবিধাও থাকে, কারণ আমরা কোনো কিছু যদি ব্রাউজার থেকে ডাউনলোড করতে চাই, ডাউনলোড হতে হতে অনেক সময় নেয়, কারণ আমাদের ইন্টারনেট স্পিডগুলো বা ব্যান্ডউইডথগুলোর একটা লিমিটেশন রয়েছে। তো কমান্ড লাইনে যখন আমরা কাজ করি তখন সে কিন্তু ব্রাউজারের দিকে আসে, শুধুমাত্র একটা ব্যাক এন্ড থেকে কনসোলেই আমাদেরকে ডাটা পাঠায়, যেটা সরাসরি মাঝখানে মিডল ওয়্যারের আমরা যে চিন্তা করি, একটা মিডল ওয়্যারের বেসিসে কনসোলে সে ডাটা সরাসরি পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের এটা অনেকটা ফাস্টার কাজ করে। আমরা পাইথনের একটা রিভিউ দেখি মিনস হচ্ছে পাইথনে আপনারা কী কী করেছেন সেই জিনিসগুলো এখানে রয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিছু ছিল, এখন এর মধ্যে কার কী বাকি রয়েছেন সেই জিনিসগুলো সবাই একটু মেকআপ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ চারটা স্পেসের ইন্ডেন্ট নিতে হবে, মানে আমরা যখন ইন্ডেন্টেশন। তারপর ওসিডি প্লিজিং, ওসিডি রয়েছে। তো আমরা এই ধরনের কিছু বিষয় রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আমরা একটু আমাদের জ্যাঙ্গো ইনস্টলেশনের কিছু জিনিস আমরা পাই কিনা, আমরা করতে পারি কিনা সেই জিনিসটা আমরা একটু দেখব। তো আমি কমান্ড লাইনে অবশ্যই কাজ করব।
যদি আমাদের সবার পাইথন ইনস্টল করা থাকে, পিপ ইনস্টল করা থাকে, অবশ্য এখনকার যত পাইথন রয়েছে সবগুলোর সাথেই আমাদের ইনস্টল করাই থাকে। আমি আমার যে ড্রাইভে আমি পাইথন নিয়ে কাজ করি সেটাতে চলে যাচ্ছি। এখানে আমি আরেকটা ফোল্ডার এমকেডিআইআর এবং তার মধ্যে আমরা একটা এমকেডিআর এর নাম দিব বা আমার ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনের একটা নাম দিব। আপাতত আমার বা আমরা জ্যাঙ্গো জ্যাঙ্গো ওয়ান জ্যাঙ্গো ওয়ান নামে করছি। এই ফোল্ডারে আমরা ঢুকে যাব। আমরা এই ফোল্ডারে ঢুকে গেছি। আমাদের ফার্স্ট কমান্ড যেটা রয়েছে আমাদের চালাতে হবে পিপ। যাদের পিপ 3 রয়েছে, পিপ 3 ইনস্টল করা রয়েছে, পাইথন 3 পাইথন 2 দুইটাই ইনস্টল, তারা অবশ্যই পিপ 3 দিয়ে কাজ করবেন। আমরা পিপ 3 নিয়েই কাজ করব, মানে পাইথন 3তেই আমরা কাজ করব। আর আরেকটা বিষয় রয়েছে এখানে, একটা নয়েজ আপনারা অলরেডি পাচ্ছেন, যেটা আসলে আমার কিছু করার নেই, এটা ন্যাচারাল আর কি নয়েজ। আর তো এটাকে রিমুভ করাও এখন সম্ভব হচ্ছে না, রিমুভ করতে হলে এটাকে মেরে ফেলতে হবে। সো এটা করা যাবে না। এছাড়া আমরা এখন জ্যাঙ্গো ইনস্টল করি। জ্যাঙ্গো ইনস্টল করা হচ্ছে। আমাদের ওয়েবসাইটের আমাদের নেট স্পিড যা সেই অনুযায়ী আমাদের কাজ প্রোগ্রেস হবে। তো এখানে আমাদের কোনো হাত নেই। কালেক্টিং জ্যাঙ্গো কালেক্ট করলেও কোনো কাজ হবে না, কারণ আমরা আরও কিছু জিনিস আমি এখনও বলিনি, সেই বিষয়গুলো আমাদেরকে কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো কিছু আমরা সরাসরি আজকে দেখছি যে আমরা কিভাবে একটা জ্যাঙ্গো ইনস্টল করতে পারি, এবং জ্যাঙ্গো ইনস্টল করার পরে আমাদের কি কি বিষয় রয়েছে সেই জিনিসগুলো আমরা নেক্সট দিন থেকে জানা শুরু করব। তো আমাদের এই জ্যাঙ্গো কালেক্ট করতে থাকুক এবং তার ইনস্টলেশন হোক, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আর আগে বলে রাখছি, আমরা জ্যাঙ্গো ইনস্টল করলেই হবে না। জ্যাঙ্গোর সাথে জ্যাঙ্গোর আগে আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে জ্যাঙ্গো আমাদের কি কি নিয়ে কাজ করবে। আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের চিন্তা করতে হবে। আমরা পাইচার্ম নিয়ে কাজ করার চেষ্টা করব, পাইচার্ম দিয়ে জ্যাঙ্গো ডেভেলপমেন্টের একটু কাজ করার চেষ্টা করব। ইভেন আমরা ওয়েব নিয়েও কাজ করব, যেটা আমি কাজ করি, ভিজুয়াল স্টুডিওতেও আমরা কাজটা দেখব। এবং এগুলো কাজ করার জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আর এনভায়রনমেন্টটা কেন ক্রিয়েট করতে হবে আমি আগে বলে দিচ্ছি। আমরা যেমন পাইথন ইনস্টল করি, পাইথনের সাথে সাথে যে ইনস্টল সাইড প্যাকেজ যেগুলো লাইব্রেরি ইনস্টল হয়ে থাকে, এছাড়াও আরও অনেক প্যাকেজ আমাদের ওয়েব ডেভেলপমেন্টে প্রয়োজন হয়। তো সমস্ত কিছু আমরা
যদি আমাদের পিসিতে রেখে দিই আসলে আমাদের অ্যাপ্লিকেশনগুলো সেগুলোকে অ্যাক্সেস করবে কিভাবে? যখন আমরা সার্ভারে দিই বা সার্ভারে সবসময় ওই প্যাকেজ সমস্ত প্যাকেজ যে সার্ভারে থাকবে তা কিন্তু নয়। সার্ভারে আমার প্যাকেজগুলোকে রাখার জন্যই আমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে ওয়েবসাইটের জন্য। সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করেই আমরা কাজ করা শিখব নেক্সট দিন থেকে। ইউর ইউজিং পিপ ভার্সন আমারটা আপডেট করতে হবে। জাস্ট ভার্সন একটু চেঞ্জ হয়েছে সেই জিনিসটার জন্য ওটা আপডেট করতে হবে। হ্যাঁ, তো এটা আমি আপডেট করে ফেলবো। তো সবাইকে বলে নিচ্ছি যে সাকসেসফুলি ইনস্টলড, এবং আমরা একটু দেখি কি কি ফাইল এখানে ইনস্টল হয়েছে সেগুলো আমি একটু দেখে আসি আদৌ কোনো কিছু ইনস্টল করা হয়েছে কিনা, ইনস্টল হয়েছে কিনা সেই জিনিসগুলোকে আমরা একটু দেখে আসি। Django 1 এখানে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। এখানে যেহেতু পাচ্ছি না, দ্যাট মিনস হচ্ছে যে আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করে আমরা জ্যাঙ্গোকে ইনস্টল করতাম, তাহলেই শুধুমাত্র আমাদের পক্ষে জ্যাঙ্গো ফাইলগুলো দেখা পসিবল ছিল। এখন আমাদেরকে এটা কিছুই ইনস্টল করে 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 দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এই কাজটাই আমরা করব না, আমরা সরাসরি কীভাবে ইনস্টল করতে হয় ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপরে কীভাবে জ্যাঙ্গোকে ইনস্টল করতে হয় সেই জিনিসগুলোই আমরা দেখবো, শিখব। তো আশা করি নেক্সট ক্লাস আগামী দিন বলতে আমাদের তো অলরেডি শুক্রবারের সময়টা শুরু হয়ে গেছে। তো আমরা এই শুক্রবারে রাতে যখন আমরা ক্লাস করতে আসবো তখন অবশ্যই সবার প্রস্তুতি থাকবে যে আমরা জ্যাঙ্গো সম্পর্কে কিছু জেনে আসবো, জ্যাঙ্গো আসলে কি। আর জ্যাঙ্গো সম্পর্কে না জানলেও চলবে, বেসিক প্রোগ্রামিংগুলো পাইথনের, আমি বারবার বলছি বেসিক প্রোগ্রামিং ছাড়া পাইথনের কোনো কাজ না করাটাই বেটার। এবং কাজ করতে গিয়ে দেখা যাবে যে পাইথনকেই ঘৃণা করা শুরু করবো আমরা। এই জন্যই আমরা পাইথনে যখন কাজ করব, আমরা প্রফেশনালি যদি কাজ করতে যাই আমাদেরকে অবশ্যই একটু বেসিকে শিক্ষিত হইতে হবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ।